তো আরও একবার কোর ভিশন ফর বিজনেসে আমরা আলোচনা করছিলাম সিমেন্ট শিল্পের ভূমিকা নিয়ে। আমাদের বিপুল উৎপাদন ক্ষমতা ক্যাপাসিটিটা অনেক বেশি, যেটা থেকে আমরা এক্সপোর্ট করতে পারি, কিন্তু সেই তুলনায় বোধহয় এক্সপোর্ট হচ্ছে না। এটার কারণটা কি? আসলে আমাদের এই সিমেন্ট সেক্টরের এই চলে আসা, বাজারে আসা এবং আন্তর্জাতিক মার্কেটে আসা এটা অল্প সময়ের ব্যাপার মাত্র। আমরা বৈদেশিক বাজারে নেই এই কথাটা বলা পুরোপুরি ঠিক হবে না, আমরা কিছুটা রয়েছি। তবে যেই পরিমাণ আমরা রয়েছি মার্কেটে, বৈদেশিক মার্কেটে, ইন্টারন্যাশনাল বাজারগুলিতে আমাদের আরও ব্যাপকভাবে থাকা উচিত ছিল। এটা কিছুটা সীমাবদ্ধতাও আছে। যেমন আপনি জানেন যে এটা একটা বাল্ক কনসার্ন, তো সেখান থেকে এগুলিকে ডেলিভারি দেওয়ার জন্য বা আপনাকে জাহাজীকরণ করার জন্য যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলি আমাদের এখানে ব্যাপকভাবে নেই। ধরা যাক যে আমাদের এখানে বাল্কের যে জাহাজগুলি বিদেশ থেকে আসে সেগুলিকে বাইরে দাঁড়িয়ে থেকে পোর্টে নিয়ে আসা যায় না, বাইরে দাঁড়িয়ে থেকে সেগুলিকে মাল খালাস করতে হয় অথবা মাল বোঝাই করতে হয়। আপনি জানেন যে আমাদের সবগুলি জাহাজকেই কিন্তু চার্টার করতে হয় বিদেশের বাজার থেকে, তো একটা টাইম চার্টারের সেখানে একটা ম্যাটার থাকে। এগুলিকে কনসিডার করে এটা আসলে ভায়াবল হয় না, অনেক সময় ইকোনমিক্যালি ভায়াবল হয় না, বিধায় আমরা করতে পারি না। এই ক্ষেত্রে যদি এরকম থাকতো যে সমুদ্রের মাঝামাঝি, যেটা নিয়ে গভর্নমেন্ট এখন চিন্তা করছেন, ওই ধরনের কিছু থাকলে তখন লোডিং পয়েন্টের জন্য সুবিধা হতো, খরচ কমে আসতো এবং আমরা বিদেশে রপ্তানি করার জন্য সুযোগ পেতাম। মানের প্রশ্ন কিন্তু এখন আর সুযোগ নাই, কারণ আমরা বিশ্বমানের সিমেন্ট এই বাংলাদেশে তৈরি করছি। কারণ হলো যে আমরা ইতিমধ্যেই আমাদের সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই এর মাধ্যমে একটা নীতিমালা তৈরি হয়েছে, যেটা অ্যাডপ্ট করা হয়েছে সবগুলি সিমেন্ট ফ্যাক্টরির জন্য। ইএন স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ কল ইউরোপিয়ান নর্মস, হ্যাঁ, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডস। তো এটা যদি আমরা কমপ্লাই করি তাহলে সেখান থেকে এখন বলা যাবে না যে আমরা মান খারাপ করছি। বিএসটিআই এর ব্যাপারে যেটা আপনার কাছে জানতে চাইবো, যে বিএসটিআই কি ওই ক্যাপাসিটি আছে যে এই মান নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ইকুইপড? না, অ্যাকচুয়ালি উৎপাদনের আর মান নিয়ন্ত্রণের ব্যাপারে তিনটা সংস্থা আছে। একটা হলো বিএসটিআই, যেটা সরকারি প্রতিষ্ঠান। অনেকে অবশ্য বিএসটিআই না করে যেরকম বুয়েটে যায়, মানে আমরা বুয়েট থেকেও টেস্ট করাই। আর আমাদের তো নিজেদের ইকুইপমেন্ট আছে, আমাদের ল্যাবরেটরি। আমরা যারা কোয়ালিটি সিমেন্ট বানাই, ইউরোপিয়ান নর্মস যারা আমরা ফলো করি, অ্যাকচুয়ালি ইউরোপিয়ান নর্মসে আপনার 27 রকমের সিমেন্ট করা যায়। তো 27 রকমের সিমেন্ট করতে গেলে যে সমস্ত ইকুইপমেন্ট দরকার, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এগুলো সব আমাদের কাছে আছে এবং এটা আন্তর্জাতিক মানের। আমরা ইংল্যান্ড থেকে এগুলো সব নিয়ে আসছি। কোনটাকে মেনে নেবে সাধারণ মানুষ? না, সব মানগুলোই দেওয়া আছে। আপনি কি ধরনের সিমেন্ট চান? আমাদের যেরকম মোস্টলি 3 ধরনের সিমেন্ট। একটা হলো ওপিসি, যেটা আমরা বলি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা আমরা বলি কম্পোজিট সিমেন্ট। কম্পোজিট সিমেন্টের মধ্যে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, যেটা আমরা ইএন নর্মস অনুযায়ী করি। এরপরে যারা করে স্ল্যাগ সিমেন্ট বা ফ্লাইয়ার সিমেন্ট, কিন্তু ওগুলো হলো কোয়ালিটির উপরে, মানে আপনি কি ধরনের চান। যারা ওই যে নর্মালি কনস্ট্রাকশন কাজের জন্য যারা বা পাইলিং ওয়ার্ক কাজ করার জন্য যারা ইউজ করে, অনেক সময় তারা বলে যে আমাদের কম্পোজিট সিমেন্ট দরকার, আবার কেউ বলে যে আমাদের ফ্লাইয়ার সিমেন্ট দরকার, কেউ বলে আমাদের স্ল্যাগ সিমেন্ট দরকার। সুতরাং আপনি যেভাবেই চান, যেরকমই চান, ওটাই বানায় দেওয়া যাবে, কারণ আমরা তো প্রডিউসার। আমরা সরকারি নীতিমালার ক্ষেত্রে যদি বলি, এক এক অঞ্চলের জন্য এক এক নীতিমালা, যেটা আলোচনা হচ্ছিল, যেন আলমগীর কবির আপনি যদি একটু বলেন যে এটার ক্ষেত্রে নীতিমালার বিভিন্নতা কেন? আপনারা জানেন যে সমস্ত প্রোডাক্টের উপরেই গভর্নমেন্টের একটা রয়্যালিটি আর্ন করার একটা নীতিমালা থাকে। তো অঞ্চল ভিত্তিকভাবে সেগুলি কিছু সমস্যা রয়েছে। যেমন একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে পণ্যের উৎপাদন খরচের যে টোটাল একটা ভিত্তি ধরা হয়, যেটার উপরে বেসিস করে ট্যাক্স এবং ভ্যাটগুলি নির্ধারণ করা হয়ে থাকে, এগুলির কিছু ভিন্নতা আছে, যা আমরা ইতিমধ্যেই তাদের সাথে আলোচনা করেছি এবং আশা করি যে অচিরেই সেটা নিরসন হয়ে আসবে। এগুলি আসলে একটা দেশের জন্য থাকা উচিত না। সিমেন্ট শিল্পের অনেক শিল্পই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, মানে ফিজিবিলিটি স্টাডিটা করা হয়নি। অনেক শিল্প আছে যেগুলো লস করছে, বন্ধ হয়ে যাওয়ার পথে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বিনিয়োগ করেছেন। এই সম্বন্ধে আলমগীর কবির আপনি যদি কিছু মন্তব্য করেন।
আমি কিন্তু আপনার এই কোশ্চেনটার সাথে 100% একমত হব না, এই জন্য যে অপরিকল্পিতভাবে হচ্ছে এখন আর সেটা বোধহয় সম্ভব নয়, যেহেতু সরকারের একটা নীতিমালা রয়েছে, আপনাকে যে কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলার আগে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। সুতরাং সেখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, তাদের ছাড়পত্র ছাড়া আপনি করতে পারছেন না। এখন হতে পারে যে আপনি ছাড়পত্র নেওয়ার পরে হয়তো পরিকল্পনায় কিছুটা কাটছাট করেছেন। আরেকটা যেটা প্রশ্ন আপনি করেছেন যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরিকল্পনার কারণে, সেটার সাথে সম্পৃক্ততা উদ্যোক্তাদের সম্পর্কিত ব্যাপার। কারণ সেটা যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, আমরা সবাই জানি, তাহলে তো এরকম হওয়ার কথা না। তো যারা বিনিয়োগকারী তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে যে তাদেরকে দেখে শুনে বুঝে এবং জেনে শুনেই উদ্যোক্তা সম্পর্কে আগে খোঁজ খবর নিয়েই বিনিয়োগ করা উচিত। কিন্তু সাধারণ বিনিয়োগকারী, যেমন ধরেন উত্তরাঞ্চলে যে শিল্পগুলি হচ্ছে, এখানে যে আমরা যেটা জানি যে ট্রান্সপোর্টেশনের কারণে যে সিমেন্টের যে কস্ট এবং অন্যান্য বিষয়গুলোর বিষয়টা বোধহয় এরকম না। বিষয়টা এরকম হলো, সেটা হলো যে নর্থ বেঙ্গলে আগে যেটা ছিল, তারা ছোট ছোট মিল করছে। আপনি ইংরেজি শব্দটা জানেন যে বিগ ফিশ ইট দ্য স্মল ফিশ। তো ছোট ছোট যারা 100 টন 150 টন 200 টনের যারা মিলগুলা করছিল, তারা কম্পিটিশনে টিকতে পারেনি। আর এটার একটা বড় ব্যাপারটা হলো বিওআই, বোর্ড অফ ইনভেস্টমেন্ট। আমার মনে হয় বিওআই তাদের কোনো প্ল্যান ছিল না। তারা জানতো না বাংলাদেশের কত ডিমান্ড আছে, কতটুক পর্যন্ত তারা অনুমোদন দিবে। আমার জানার মতে সিমেন্ট ফ্যাক্টরি বোধহয় 100-র উপরে হয়ে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, 100 ফ্যাক্টরির মধ্যে এখন বোধহয় 32টা 33টা প্রোডাকশনে আছে। আমরা